Welcome students. I am here again today with the second part of my class on a very important topic, that is tense. In the previous class I have talked about or discussed about that particular topic, that is tense. So before starting my second part or before progressing my lecture, I just want to give you a glimpse on my previous part. In my previous part, I have discussed about the definition of tense, the agendas, the classifications and the others. Just see, in the previous class, I have talked about tense. What is the tense? Tense, that is, tense denotes the time of a verb. Tense, যাকে বাংলায় বলা হয় কাল, আমরা বলছি কি ক্রিয়া সম্পাদনের সময়কে কাল বলে। দ্যাট ইজ, একটা কাজ কোন সময় হচ্ছে বা কোন সময় হবে তার সময়টাকে যে ডিনোট করছে, যে নির্দেশ করছে, সেটাকে আমরা টেন্স বা কাল বলছি। আমরা এই ক্লাসের শুরুতেই এই ক্লাসটাকে চারটা এজেন্ডাতে আমি ভাগ করে নিয়েছিলাম। দ্য ফার্স্ট ওয়ান, টু আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ টেন্স। সেকেন্ড ওয়ান, টু স্টেপ বাই স্টেপ আন্ডারস্ট্যান্ড দ্য টাইপস অফ টেন্স। থার্ড ওয়ান, create the structure of each tense, and the fourth one, master the tenses with the help of examples. In the previous class of mine, I have talked about the first two one, that is to understand the need of tense and to step by step understand the types of tense. Now in today's class I just try to give you on a lecture on number 3, that is create the structure of the tenses and master the tenses with the help of examples. You see, tense, that is, আমরা যে বলেছিলাম গতকালকে, টেন্স দ্যাট ইজ কাল, বাংলা যাকে আমরা কাল বলছি, সময়ের উপর বেস করে আমরা টেন্সটাকে তিনটা পার্টে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, একটা হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। আমরা বিভিন্ন কাজের ভিত্তিতে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করছিলাম, সেই কাজের ভিত্তিতে বা সময়ের ভিত্তিতে আমরা টেন্সকে তিনটা পার্টে ভাগ করে নিয়েছিলাম। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। দেখো, তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। টেন্সটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। তারপর আমি কি দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম প্রেজেন্ট টেন্স অ্যান্ড ইটস পার্টস। প্রেজেন্ট টেন্স যাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর দেখিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, সেম ওয়াইজ পাস্ট টেন্সকেও চারটা ভাগে ভাগ করা হয়েছে, আবার ফিউচার টেন্সকেও চারটা ভাগে ভাগ করা হয়েছে। তো আজকে আমি প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ নিয়ে আলোচনা করব। দেখো, it is quite impossible for me to finish the whole part in a single class. সুতরাং আমি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আজকে তোমাদের ক্লাসে আলোচনা করব। আমি যদি সবটা পার্ট নিয়ে আজকে আলোচনা করতে যাই তোমাদের সামনে, তাহলে কি হবে, তোমরা একটা কনফিউশন তৈরি হবে এবং আউট অফ দিস কনফিউশন তোমরা কি করবে, তোমরা সবটা বুঝে নিতে পারবে না বা বুঝতে গেলে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আমি শুধু ফার্স্ট পার্ট, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্টের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমেই চলে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো, উপরে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি প্রথমেই তার ডেফিনিশনে চলে যাচ্ছি যে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। Present indefinite tense denotes an action in the present time or habitual truth or eternal truth. Present indefinite tense denotes an action, একটা কাজ বোঝাবে যেটা অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, যেটা বর্তমানে হয়, অর্থাৎ প্রেজেন্ট টাইমে হয়, বর্তমানে হয়, এরকম একটা কাজ বোঝালে তাকে বলবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা কি, অথবা ইটার্নাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ট্রুথ। এবার ইটার্নাল ট্রুথ কি, হ্যাবিচুয়াল ট্রুথ কি, সেটা আসার আগে আমি জাস্ট ফার্স্ট লাইনটা একটু এক্সপ্লেন করে নিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। অর্থাৎ কোনো কাজ যদি বর্তমানে হয়, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট, এখন বর্তমানে হচ্ছে বা বর্তমানে হয় এরকম বোঝালে, বর্তমানে হয় বোঝালে বা কোনো ঘটনা বর্তমানে ঘটে এরকম বোঝালে তাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আসছে অবশ্যই হ্যাবিচুয়াল ট্রুথ অথবা ইটার্নাল ট্রুথ কি। দেখো, হ্যাবিচুয়াল ট্রুথ কি,
আমরা প্রত্যেকের কিছু নির্দিষ্ট ব্যক্তিগত কিছু অভ্যাস থাকে, সেই অভ্যাসগুলোকে বলা হয় অভ্যাসগত সত্য। যেমন আমি যদি বলি যে আমি রোজ ঘুম থেকে উঠে 1 কাপ চা পান করি, তাহলে আমার চা পান করাটা আমার রোজ দিনকার অভ্যাস। আমি যে কোনো রকম কন্ডিশনই হোক না কেন আমি কি করব, আমি রোজ সকালে উঠে 1 কাপ চা পান করব, ঠিক আছে, এটা আমার অভ্যাস। এবার মনে করো কেউ যদি বলে ইটারনাল ট্রুথ কি? ইটারনাল ট্রুথ কি? দেখো, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তুমি বা আমি ইচ্ছে করলে পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরাটাকে কি বন্ধ করতে পারবো? নিশ্চয়ই না। পৃথিবী গোলাকার। এবার মনে করো আমরা সবাই মিলে চেষ্টা করলাম পৃথিবীর আকৃতিটাকে পাল্টে দেওয়ার, সবাই মিলে চাপ দিলাম, পৃথিবী কি তার শেপ বা আকৃতি পরিবর্তন করবে? নিশ্চয়ই না। যেগুলা আমাদের দ্বারা কন্ট্রোল হয় না, যেগুলা আমাদের হাতের কন্ট্রোলের বাইরে, সেগুলোই হচ্ছে গিয়ে ইটারনাল ট্রুথ, ঠিক আছে। ইটারনাল ট্রুথ যাকে বাংলায় কি বলে? চিরন্তন সত্য। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরা, বা পৃথিবীর গোলাকার হওয়া, বা সূর্য পূর্ব দিকে উদিত হওয়া, এগুলো তো আমার বা তোমার দ্বারা কন্ট্রোল হয় না, বা আমি বা তুমি ইচ্ছে করলে সেগুলাকে পরিবর্তন করতে পারবো না। তাই এগুলো হচ্ছে গিয়ে ইটারনাল ট্রুথ। আমি এবার প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনেশনটা বোঝাতে পেরেছি। তাহলে চলে যাচ্ছি এক্সাম্পলে। দেখো, এক্সাম্পলে গিয়ে আমি প্রথমে কি দেখাচ্ছি, আই রিড এ বুক, আমি বই পড়ি। অর্থাৎ আমার বই পড়ার কাজটা কখন হয়? এখন, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। আমি প্রথমেই বলেছিলাম কোনো কাজ বর্তমানে হয় বোঝালে তাকে কি বলে? তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে আমার বই পড়ার কাজটা কখন হচ্ছে? এইমাত্র, এখন, বর্তমানে। দ্যাট মিনস আমি এই সেন্টেন্সটাকে কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। এবার সেকেন্ড পার্টে আমি কি দেখিয়েছিলাম? হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্য। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি হ্যাবিচুয়াল ট্রুথগুলাকে আমি একটা কালার করে দিয়েছি। দেখো, হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত সত্য, সেম ওয়েতে আমি এই পার্টটাকেও আমি একটা কালার করার চেষ্টা করেছি। হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্য, আই টেক বাথ ইন গঙ্গা এভরি ডে। আই টেক বাথ ইন গঙ্গা এভরি ডে। আমি রোজ গঙ্গায় স্নান করি। দেখো, এভরিডে কথাটা যেই মাত্র আমি ব্যবহার করেছি, আমি সঙ্গে সঙ্গে বোঝানোর চেষ্টা করেছি যে আমার সেটা রোজ দিনকার অভ্যাস। অর্থাৎ যে কোনো কন্ডিশনে, যে কোনো রকম পরিস্থিতিতে আমি কোথায় স্নান করব? আমি কিন্তু গঙ্গায় স্নান করব। অর্থাৎ এটা আমার অভ্যাসগত সত্য। তাহলে এভরিডে কথাটা যদি থাকে, তাহলে সেটা আমার বুঝতে হবে যে সেটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, অর্থাৎ এটা আমার অভ্যাসগত সত্য। আই টেক বাথ ইন গঙ্গা এভরি ডে। আমি রোজ কোথায় স্নান করি? গঙ্গায়। এবার থার্ড পার্টে কি বলেছি? ইটারনাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। যে সত্যটা চিরন্তন, আমার বা তোমার হাতের কন্ট্রোলের বাইরে। মনে করো আমি থার্ড সেন্টেন্সটার উদাহরণটা এরকম দিয়েছি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য কোন দিকে উদিত হয়? সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে সূর্য যে পূর্ব দিকে উদিত হয়, দ্যাট ইজ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমি বললে বা তুমি বললে কাল থেকে কি সূর্য পশ্চিম দিকে উদিত হবে? নিশ্চয়ই না। বা দক্ষিণ দিকে উদিত হবে? নিশ্চয়ই না। সূর্য পূর্ব দিকে উদিত হতো, এখনও হয়, ভবিষ্যতেও হবে। সূর্যের পূর্ব দিকে উদিত হওয়া আমার বা তোমার হাতের কন্ট্রোলের বাইরে। তাই আমরা এটাকে কি বলছি? ইটারনাল ট্রুথ বা চির সত্য, যাকে চিরন্তন সত্য আমরা বলে থাকি। তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনিশন দিতে গিয়ে কি বলেছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্যাট ইজ যে কাজটা হবে সেই কাজটা বর্তমানে হয় বোঝাবে, অথবা বর্তমানে কোনো ঘটনা ঘটে এরকম বোঝাবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলেছিলাম আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, এখন পড়ি, অ্যাট প্রেজেন্ট পড়ি। সেকেন্ড আমি কি বলেছিলাম? হ্যাবিচুয়াল ট্রুথ, অর্থাৎ অভ্যাসগত সত্য। যেমন আমি এখানে লিখেছিলাম আই টেক বাথ ইন গঙ্গা এভরি ডে। আমি রোজ কোথায় স্নান করি? আমি রোজ গঙ্গায় স্নান করি। অর্থাৎ আমার রোজ দিন গঙ্গায় স্নান করা আমার অভ্যাস, তাই এটাকে আমরা বলেছিলাম অভ্যাসগত সত্য।
সেম ওয়েতে আমি বলেছিলাম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্যাট ইজ ইটার্নাল ট্রুথ, চিরন্তন সত্য বা চিরসত্য, যেটা আমার বা তোমার কন্ট্রোলের বাইরে, আমি বা তুমি ইচ্ছা করলে সেটাকে পরিবর্তন করতে পারবো না। তাই আমি লিখেছি এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনিশন নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই, বা ডেফিনিশন এবং উদাহরণ নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তো আমরা এতটুকু পর্যন্ত দেখলাম যে কি করে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, তার এক্সাম্পলগুলো কি হবে, এবং তার ডেফিনেশন আলোচনা করতে গিয়ে আমি ইটার্নাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ট্রুথ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। এবার আমি চলে যাচ্ছি এবার পরের পার্টে। পরের পার্টটা কি? পরের পার্টটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, আর সেই স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল দিয়ে সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে আরও বেশি করে জানা বা চেনা। থার্ড পার্ট, আমরা জানি কোনো একটা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেটাকে আমরা এসভিও প্যাটার্নও বলে থাকি। কোনো একটা সেন্টেন্স হতে গেলে আমাদের যে তিনটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড ভার্ব, থার্ড হচ্ছে গিয়ে অবজেক্ট। এবার কোনো কোনো ক্ষেত্রে তার ব্যতিক্রম হতেই পারে, আমি ব্যতিক্রম নিয়ে আলোচনা করছি না। যখন আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন আমি তার ব্যতিক্রমগুলোও আলোচনা করে দিব। এখন বেসিক্যালি আমাদের যে তিনটা জিনিস দরকার সেটা হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড হচ্ছে ভার্ব, থার্ড হচ্ছে গিয়ে অবজেক্ট। এটাকে আমরা কি বলি? এসভিও প্যাটার্ন অফ এ সেন্টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এর এসভিও প্যাটার্নটা কি? প্রথমেই চলে আসছে সাবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এসভিও প্যাটার্নে সবচেয়ে আগে আসছে সাবজেক্ট, তারপরে আসছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। দেখো, আমি এটাকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আলাদা মার্ক করে দিয়েছি। প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি যেহেতু প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, এখানে পাস্ট ফর্ম বা ফিউচার ফর্ম আসার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, তারপর কি আসছে? অবজেক্ট, তারপর কি আসছে? আদার ওয়ার্ডস। আদার ওয়ার্ডস থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে? অপশনাল, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে বেসিক্যালি যে তিনটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন মনে করো একটা ভার্ব আমি নিলাম গো। গো মানে কি? গো মানে কি? গো মানে হচ্ছে গিয়ে যাওয়া। তাহলে এই যে গো ভার্বটা আমি নিলাম, গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন। গো, ওয়েন্ট, গন। এটাকে ইংরেজিতে কনজুগেশন অফ ভার্বও বলে থাকে। তোমরা যখন একটু উপরের ক্লাসে উঠবে বা ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা তোমরা পড়ে থাকবে, তোমাদের একটা ইংলিশ গ্রামার বই আছে যার নাম হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বাই পিসি দাস। অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বাই পিসি দাস, পেজ নাম্বার 143, 143 নাম্বার পেজে তোমাদের কনজুগেশন অফ ভার্ব আছে, অর্থাৎ ভার্বের তিনটা ফর্ম, তিনটা রূপ তোমাদের ওইখানে তোমরা দেখলেই পেয়ে যাবে। এবার ভার্বের এই তিনটা ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা বা ভার্ব সম্পর্কে আলোচনা করা আমি আমার পরবর্তী ক্লাস, অর্থাৎ যে সময় যখন আমি ভার্ব নিয়ে আলোচনা করব তখন আমি বলবো। এখন আমি টেন্সে আছি, তাই আমি বলছি যে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটাই নেব, না আমি ওয়েন্ট নেব, না আমি গন নেব। আমি কি নেব? হ্যাঁ, একদম ঠিক, আমি শুধুমাত্র গো শব্দটাই নেব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। দেখো, আমি এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট। এই পার্টিকুলার সেন্টেন্সটাতে আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট। প্লে, দ্যাট ইজ প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব কোনটা? প্লে। প্লের পাস্ট ফর্ম কি? প্লেড। প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লেড। প্লে, প্লেড, প্লেড। আমি কিন্তু পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মটা নিইনি, আমি কোন ফর্মটা নিয়েছি? আমি নিয়েছি প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট ইজ প্লে। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ক্রিকেট। আমি কি করছি? আমি ক্রিকেট খেলি। আমি ক্রিকেট খেলি। আমি, দ্যাট ইজ আই হচ্ছে সাবজেক্ট,
প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, আর ক্রিকেট হচ্ছে গিয়ে অবজেক্ট। এখানে আদার ওয়ার্ডস নেই। এবার আমি যদি বলতাম আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, তাহলে ইন দ্য ফিল্ডটা কি হতো? আদার ওয়ার্ডস হতো। আমি এখানে আদার ওয়ার্ডসটা আর দেখাইনি। তোমরা ইচ্ছা করলে আদার ওয়ার্ডসটা দেখাতে পারো, আবার নাও দেখাতে পারো। ঠিক তেমনি আমি আরেকটা সেন্টেন্স নিয়েছি, কি বলো তো? হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট। হি সাবজেক্ট, তারপর কি এসেছে? প্লেজ। প্লে হচ্ছে গিয়ে মূল ভার্ব, তার সঙ্গে এস যুক্ত হয়েছে। তারপর কি এসছে? অবজেক্ট, দ্যাট ইজ ক্রিকেট। এখানেও আমি আদার ওয়ার্ডসের ব্যবহার দেখাইনি। এবার তোমাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে স্যার আপনি তো বলেছিলেন সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব আসবে, তাহলে এখানে এসটা কি করে আসলো? সেটাকে দেখানোর জন্য আমি দেখো কি লিখেছি, তোমাদের সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি দ্যাট ইজ আই অথবা হি, দুটো সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আই, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আমরা যখন ভার্ব নিয়ে আলোচনা করব বা ভার্ব সম্পর্কে বিস্তারিত জানব, তখন আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোথায় এস হবে, কোথায় ইএস যোগ হবে, কেন হবে, এই সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভার্বের চ্যাপ্টারে। ঠিক আছে? এখন তোমরা এতটুকু জেনে রাখো যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তাহলে সবসময় ভার্বের শেষে কি যোগ হবে? এস বা ইএস। এটাও মনে রাখতে হবে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের বেলায়। কার বেলায়? শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের বেলায়, পাস্ট টেন্সের বেলায় নয় 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 কিন্তু, অথবা ফিউচার টেন্সের বেলায়ও নয়। কোথায় হবে? শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের বেলায় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। ক্লিয়ার? গট ইট? নাও আমি তোমাদের সুবিধার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা। ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? যেগুলা সাবজেক্ট হলে পরে তার পাশে এস বা ইএস, তার ভার্বের পাশে এস বা ইএস যোগ হতে পারে। ঠিক আছে? দেখো পার্সন, পার্সন নিয়েও একটা আলাদা ক্লাস করতে হবে। পার্সন কি, পার্সন কয় রকমের হয়, তার বিভিন্ন ফর্মগুলো নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে? তো আমি জাস্ট তোমাদের ওই এস বা ইএস এর ফান্ডাটা ক্লিয়ার করার জন্য আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিচ্ছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা এবং কোনগুলার পাশে কোনগুলা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্বের পাশে এস বা ইএস যোগ হতে পারে। পার্সন, পার্সনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ঠিক আছে? ফার্স্ট পারসনে কি কি আছে? আই, উই, আই আর কি? উই। সেকেন্ড পারসনে কি আছে? ইউ আর ইউ। ঠিক আছে? ইউ আর ইউ। আমি এটা প্রগ্রেসিভ ফর্ম দেখাচ্ছি, বাকি ফর্মগুলো নিয়ে আমি পরবর্তী সময় আলোচনা করব। থার্ড পারসনে কি কি আসতে পারে? হি, শি, ইট, এনি নেম, দ্যাট ইজ যে কোনো নাম, রাম, শ্যাম, যে কোনো নাম, যে কোনো নামই থার্ড পারসনে যাবে। আর কি যাবে? দে। ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে তোমরা ক্লিয়ার হয়েছ ফার্স্ট পারসন কোনগুলা, সেকেন্ড পারসন কোনগুলা আর থার্ড পারসন কোনগুলা। এবার আমি ডিফাইন করব ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা, প্লুরাল নাম্বার কোনগুলা। দেখো ফার্স্ট পারসন আই, আই মানে কি? আমি। একজন না অনেকজন? নিশ্চয়ই একজন। একজন মানেই কি? সিঙ্গুলার। তাহলে আই কি নাম্বার হচ্ছে? সিঙ্গুলার। উই, উই মানে কি? আমরা। ঠিক আছে? একের বেশি, একের বেশি হলে কি হবে? হ্যাঁ একদম ঠিক, একের বেশি যদি হয় তাহলে সেটা হবে প্লুরাল নাম্বার। তারপর ইউ, ইউ হচ্ছে তুমি। যেহেতু ইউ তুমি, তাহলে সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করব।
ইউ আমরা এটা তোমরা হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার করতে পারি, একটাকে সিঙ্গুলার একটাকে প্লুরাল। আবার থার্ড পার্সনে যদি যাই, থার্ড পার্সনে দেখো হি, শি, ইট, কয়জনকে বোঝাচ্ছে? একজনকে। হি মানে সে, শি মানে সে, ইট মানে ইহা, একটাই অবজেক্টকে বোঝাচ্ছে। তাহলে সেটা ডেফিনেটলি কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এনি নেম, সাপোজ রাম, কজন? একজন। সৌরভ, কজন? একজন। সুকান্ত, কজন? একজন। তাহলে এগুলা কি হবে? যে কোনো ধরনের নামগুলা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দে, দে মানে কি? দে মানে হচ্ছে তাহারা। তাহারা যেই মাত্র আমি শব্দটি উচ্চারণ করলাম, তাহারা নিশ্চয়ই একের থেকে অনেক বেশি, ঠিক আছে? তো একের থেকে বেশি হলে কি বোঝাবে? প্লুরাল নাম্বার। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কি কি পেলাম? হি, শি, ইট আর এনি নেম, যে কোনো নাম। আর প্লুরাল নাম্বার হিসেবে কি পেলাম? দে। ক্লিয়ার? তাহলে আমি যেটা বলছিলাম, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট বা এনি নেম, যে কোনো নাম হয়, তাহলে অবশ্যই ভার্বের শেষে এস বা ইএস আমাদের যোগ করতে হবে। এখন কোথায় এস যোগ করতে হবে, কোথায় ইএস যোগ করতে হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি যেদিন ভার্বের ক্লাস করব সেই দিন আলোচনা করব। ক্লিয়ার? তোমরা এতটুকু বুঝে নিয়েছো নিশ্চয়ই। তাহলে আমি আজকের ক্লাসে আমি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমি একটা ছোট পরিসরে আলোচনা করার চেষ্টা করেছি। গট ইট? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে দেখব টেন্সের বাকি পার্টগুলা, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্সেরই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? একদিনে সবগুলা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে সেটা তোমাদের বোঝার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করতে পারে। থ্যাংক ইউ অল। আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড this part very clearly. In the next part, I will discuss about the present continuous, present perfect and present perfect continuous tense. Till then, stay safe, stay home and keep watching Shiksha Sanchari. Thank you.